স্টক মার্কেটের আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হচ্ছে কিভাবে ট্রেডে এন্টার করব, কিভাবে প্ল্যান করব, ম্যানেজ করব সেই ট্রেডটাকে এবং এক্সিট কিভাবে করব। আমরা কিন্তু এক্সিটে অনেক সময় ভুল করি, 99% লোক ইনক্লুডিং আমিও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক্সিটে আমাদের ভুল হয়ে যায়। সেই জিনিসগুলো আজকে জানবো এই ভিডিওতে। সাথে সাথে আপনাদের জানেন আপনারা এক্সারসাইজও আপনারা করবেন, যেখানে আপনি আপনার জন্য ট্রেড একটা প্ল্যান করবেন। আমি সব এই এক্সারসাইজটা বলবো, ভিডিওটা দেখে নিন, কিন্তু ভিডিও দেখতে দেখতে এই ব্যাপারটা মাথায় রাখুন, আপনাকেও কিন্তু একটা ট্রেড প্ল্যান করে আমাকে বলতে হবে কিভাবে করবেন। সবকিছু আমি বলে দেবো এই ভিডিওতে। এই ভিডিও দেখার পর আপনি নিজে থেকেই নিজের জন্য স্টক চুজ করতে পারবেন, ট্রেড প্ল্যান করতে পারবেন, এক্সিটও করতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি, তার আগে নয়, এই ভিডিওটা শুরুই হচ্ছে। দেখুন, আপনারা যারা এই করেছেন ট্রেড প্ল্যানিং এর জন্য, আমি কিন্তু 5টা, মানে এটা লাইভ এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। আগের সপ্তাহে আমি 5টা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করেছিলাম। তার এই মিনিটে 8 মিনিটে আমি দেখুন, এইখানে আমি কিন্তু ব্যাংক অফ বরোদা নিয়ে কথা বলেছিলাম, যে এই জোনটা যে লাল রঙের দাগটা টেনে দিয়েছিলাম, এইখানে আমি বলেছিলাম এই লাল দাগের এখানে কিন্তু একটা ব্রেকআউটের মতো হতে পারে। তখন 108 টাকা 60 পয়সায় দাম চলছিল, আমরা বাইয়ের দিকে কোন কিনবো, এবং 105 টাকার মতো একটা স্টপ লসের কথা বলেছিলাম। ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, এটা 4-5 দিন আগের কথা। তারপর দেখুন কি হয়েছিল। তারপর দেখুন ব্যাংক অফ বরোদা, অবভিয়াসলি চার্ট আপনার সামনে আছে, ওইটা যেটা করেছিলাম সেটা কিন্তু ট্রেড প্ল্যানের মধ্যে পড়ে। ঠিক আছে, আমি সেটা আসবো। এবার এন্টারিং ট্রেডটা কি করে করব। দেখুন, এখানে ট্রেড আপনি প্ল্যান করলেন, এখানে এখানে আপনি ট্রেড প্ল্যান করলেন, মানে এই যে প্ল্যান আর ট্রেড, যেটা আমি আগের ক্লাসে পড়িয়েছি, আগের ক্লাস নাম্বার 8 দেখে নেবেন। পুরো ক্লাসের এই যে ক্লাসগুলো চলছে, ক্লাসের পুরো প্লেলিস্টটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা ক্লাসগুলো কিছু মিস করেছেন বা আবার একটু রিফ্রেশ করতে চান, প্লিজ প্লেলিস্ট ক্লিক করে দেখে নেবেন। ঠিক আছে, এবার দেখুন প্ল্যান ট্রেড করে নিয়েছেন। পজিশন সাইজিংও কিভাবে করতে হয় সেটা আমি এক্সারসাইজ 9-এ আপনাদের দিয়েই করেছি। নাম্বার অফ শেয়ারস কতটা কিনবেন ডিপেন্ড অন ইওর অ্যাকাউন্ট সাইজ, সেটা আপনি করে নিয়েছেন। এইবার যখন এক্সিকিউশনে আসছেন, এন্টারিং আ ট্রেড, তখন দেখুন আমি এখানে প্ল্যান করে রেখেছিলাম যে 108 টাকা 60 পয়সা, এরকম 109 টাকার উপরে গেলে আমি কিনবো। সুতরাং 109 টাকার উপরে গেল। এবার আমি 15 মিনিটের চার্টে এক্সিকিউশন, আমার ওই টেকনিক্যাল চার্টের টেকনিক্যাল ক্লাসটা মনে করুন, এই যে এখানে আমি যেখানে বলেছিলাম এই যে আইডিয়াল চার্ট টাইম ফ্রেম ফর ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবং আপনিই কিন্তু এটার অ্যান্সার দিয়েছিলেন এই যে ফর ইন্ট্রাডেতে এক্সারসাইজ 7, আপনি কোন ধরনের চার্টে এক্সিকিউট করবেন। দেখুন সব এক্সারসাইজগুলো এবার মিলে যাচ্ছে। কেন আপনাদের করিয়েছিলাম, সবগুলো কিন্তু ইন্টারলিঙ্কড। যদি এই এক্সারসাইজের অ্যান্সার আপনি দিয়ে থাকেন, আপনি জানেন এক্সিকিউট সুইং ট্রেড যদি করেন, তাহলে এক্সিকিউট করার জন্য কত মিনিটের টাইম ফ্রেম আপনি দেখে এক্সিকিউট করবেন, এগুলো আপনি করেছিলেন। এই জন্য বলেছিলাম প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেটেড, আপনি প্রত্যেকটা এক্সারসাইজ করবেন। ঠিক আছে, আচ্ছা এইবার আসুন, আপনি এক্সিকিউটের জন্য আমরা ওখানে গেলাম। এক্সিকিউটের জন্য এটা আমি ট্রেডে ঢুকছি। ঠিক আছে, এটা আমরা ট্রেডে ঢুকছি, আমি চার্টে চলে যাব ডাইরেক্টলি। এইখানে আমি এলাম 15 মিনিটের ব্যাংক অফ বরোদারি চার্ট। দেখুন 108 টাকার উপরে, মানে সেদিনকে যে ব্রেকআউটটা দিয়েছিল এই সব জায়গায় যেই ব্রেকআউটটা দিল, এইখানে দেখুন, এইখানে আমি মার্ক করে দিচ্ছি, এই যে এই রেজিস্ট্যান্স জোনগুলো ছিল 15 মিনিটের চার্টে যেই ব্রেক করলো, আমি এখানে এন্টার করে নিলাম। স্টপ লস 105-এর এই সব জায়গা নাগাদ আমি স্টপ লসটা রেখে দিলাম, বা তার নিচে আমি চার্টে অতটা জানছি না, স্টপ লসটা আমি বুঝতেই পারছেন, ওইখানে আমি প্ল্যান অনুযায়ী দিয়ে ছেড়ে দিলাম, বা আমার মাথায় রাখলাম, স্টপ লসটা দিয়ে রাখলাম। এবার দেখুন এবার কি ট্রেডে ঢুকে তো পড়লাম। এক্সিকিউট করার আগে, এক্সিকিউট করার সময় আরেকটা নাম্বার অফ শেয়ারস আমি জানি। এবার নাম্বার অফ শেয়ারসটাকে আপনি দুটো ভাগে ভাগ করে দিতে পারেন। ধরুন 200টা ব্যাংক অফ বরোদা আপনার কেনার পারমিট হয় অ্যাজ পার অ্যাকাউন্ট সাইজ। তার মধ্যে আপনি প্রথম ব্রেকআউটে, এই ব্রেকআউটটা তো আপনি জানেন না যে এই ব্রেকআউটটা সলিড কিনা, আবার তো ঘুরে এর মধ্যেও ঢুকে যেতে পারে, ব্রেকআউটের ফেলিয়ার যাকে বলি। তার জন্য 100টা এখানে কিনলেন 50%, আর 50% একটু কনফার্মেশনের জন্য ওয়েট করলেন, দেখলেন না উপর দিকেই যাচ্ছে, এইসব জায়গায় খুলছে, আবার উপরে যাচ্ছে, তো এইসব জায়গায় আবার বাদ বাকি 100টা আপনি কিনতে পারেন, বা এখানে যখন আবার ব্রেকআউট পেলেন তখন আরো 100টা কিনতে পারেন। তাহলে টোটাল 200। আপনার অ্যাভারেজ দাম মোটামুটি আপনার এরকম জায়গায় একটা অ্যাভারেজ দাম চলে আসবে। ঠিক আছে, এরকম জায়গায়। ঠিক আছে, 110-111 অ্যাভারেজের দাম চলে এলো।
এটা বেসড অন ইওর রিস্ক, এইটা কিন্তু অপশনাল, ঠিক আছে, এটা অপশনাল, এটা ডিপেন্ডস অন আপনি কি ধরনের ইনভেস্টার, আপনি কনজারভেটিভ না আপনি অ্যাগ্রেসিভ। একটু অ্যাগ্রেসিভ যারা তারা এইখানেই অল্প ব্রেকআউটের এই ক্যান্ডেলেই নিয়ে নিল, কনফার্মেশনের জন্য অতটা ওয়েটের দরকার নেই। এইটা ডিপেন্ডস অন আপনার অ্যাকাউন্ট সাইজ আর আপনি কতটা অ্যাগ্রেসিভ না মডারেট, ঠিক আছে, এর উপর। কিন্তু মেন লার্নিংটা ফোকাস করার চেষ্টা করুন। আপনি ট্রেডটা নিলেন, ট্রেডটা নিয়ে এইখানে এলেন এবং 110 112 টাকা আপনার বা এই সব লেভেলে আপনার অ্যাভারেজ দাম কেনা হয়ে গেল। এইবার দেখুন, এবার ট্রেডটাকে ম্যানেজ করতে হবে, যেটা সব থেকে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ব্যাপার। ট্রেডটাকে ম্যানেজ করা কি? ট্রেডটাকে ম্যানেজ করা কিন্তু এই নয় যে আপনি সবসময় মোবাইলে তার দামটা দেখতে থাকলেন। হ্যাঁ, যদি ইন্ট্রাডে করেন তাহলে তো করবেন, কিন্তু আপনাকে একটা ট্রেলিং স্টপ লস রেখে এগোতে হবে। ট্রেলিং স্টপ লস বা অ্যাটলিস্ট মাথায়, যদি ধরুন কেনার পর আপনি দেখলেন যে না অনেকটাই আমার স্টকটা মুভমেন্ট উপর দিকে করে গেছে, করে গিয়ে এরকম যাচ্ছে, ধরুন আপনি 108 109 টাকায় কিনলেন, সেটা এখন 111 12 টাকায় চলছে, ব্যাংক অফ বরোদায় পার্সেন্টেজ টার্মসে এটা ভালোই এরকম চলছে, তাহলে আপনি স্টপ লসটা অ্যাটলিস্ট আপনার কেনা দামে এগিয়ে আনুন, বা তার থেকে 108 টাকায় নিয়ে আসুন। আগে 105 টাকায় শুরু করেছিলেন, সেটাকে 108 টাকায় বা 106 টাকায় নিয়ে আসুন, ঠিক আছে, একটু উপরের দিকে ট্রেল করুন। এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে বা করতে হবে। এইবার দেখুন তারপরের দিন ভালো মুভমেন্ট আসছে, আপনি যে খুললো, আপনি ট্রেলিং স্টপ লসটাকে তখন নিজের দামে এগিয়ে আনুন, ঠিক আছে, 108 110 টাকায় এরকম জায়গায় নিয়ে আসুন, ঠিক আছে, যে হ্যাঁ অ্যাটলিস্ট আমি পজিটিভে বেরিয়ে যাবো, এখানে যদি ঘুরে আমার স্টপ লস হিটও হয়ে যায় আমি কিন্তু পজিটিভে বেরোবো, আমার কিন্তু লাভ মানে লাভ অতটা বেশি না হলেও লোকসান হবে না। যখন আপনি এটা কথাটা মন দিয়ে শুনে রাখবেন, লিখে রাখবেন, মানে এরিয়াল বোল্ড 46 ফন্ট সাইজ করে কোথাও পেস্ট করে রাখবেন ঘরের দেওয়ালে। যদি আপনার একটা উইনিং পজিশন থাকে এবং বেশ ভালো মতন পার্সেন্টেজ টার্মসে 4% 5% বেড়ে গেছে, যেটা সুইং বা ইন্ট্রাডের জন্য যথেষ্ট ভালো, হ্যাঁ, এবং দুদিনের মধ্যে 5% মানে বিশাল ভালো জিনিস। সেরকম যদি কোনো পজিশন থাকে বা 3-4% পজিটিভে থাকে, সেটাকে কখনোই উইনিং পজিশনকে আপনি লসে কনভার্ট করতে দেবেন না। মানে এটা আমি করে থাকি এবং আমি তার ফল পাচ্ছি, তাই জন্য আমি বলছি উইনিং পজিশনকে, হ্যাঁ তার জন্য আফসোস হতে পারে, হয়তো আপনার স্টপ লস কেটে আবার বেরিয়ে গেল, ঠিক আছে, আপনি তো লস করলেন না, আবার এন্ট্রি পরে করাই যেতে পারে, ঠিক আছে। স্টক মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না, আপনাদের মানে 100 200 500 বছর থাকবে, সুতরাং আপনি আরামসে অনেক সুযোগ দেবে মার্কেট, কিন্তু ক্যাপিটালকে প্রোটেক্ট করা মেন উদ্দেশ্য। যখন আপনারা ইন দা মানি থাকবেন, মানে আপনার পজিশনটা প্রফিটে যাচ্ছে, ঠিক আছে, কারণ আপনি জানবেন যারা এটা বলেন না না আমি কেন, আমি এটা ভালো স্টকে আছি, সুতরাং এটা যদি নিচের দিকেও আসে ঠিক আছে আমি স্টপ লস রাখলাম না বা এরকম করলাম না, তাদের জন্য একটাই কথা, যদি এরকমই হতো তাহলে মাত্র 95% ট্রেডার অল ওভার দ্য ওয়ার্ল্ড লুজ করতেন না, only 5% on an average, only 5% লোক কিন্তু প্রফিটেবল অন আ লং টার্ম বেসিস, অন আ কনসিস্টেন্ট বেসিস। তাহলে সেটা হতো না, যদি জিনিসটা এতটাই ইজি হতো, মানি প্রোটেক্ট করা যদি এতটাই ইজি হতো, তাহলে সবাই করতে পারতো। সুতরাং পজিটিভে যখন আপনি আছেন, যেই আপনি একটা ট্রেড নিলেন, যেই সেটা পজিটিভে যাচ্ছে, তার মানে কি আপনি পুরো ওয়ার্ল্ডের 5%-এর মধ্যে চলে আসছেন, 5% লোকের মধ্যে। এবার নিজেকে প্রশ্ন করুন, আমি বা আপনি কি এত বড় হনু যে আমি 5%-এর মধ্যে আসার যোগ্যতা আছে? সেটা যখন বাজার আমাকে সেই চান্সটা দিয়েছে, 5%-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, তখন সেটা আমি প্রোটেক্ট করব না? ব্যাপারটা এইভাবে ভাবুন। নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজেকে কখনো কম ভাববেন না, এইভাবে জিনিসগুলো ভাবলে কিন্তু মানিকে প্রোটেক্ট আপনি করতে পারবেন, ঠিক আছে। এইবার সেটা হলেন, স্টপ লসটা একটু এগিয়ে নিয়ে গেলেন, তারপর স্টপ লস হিট করলে বেরিয়ে গেলেন, দেখুন স্টপ লস তো হিট করেনি, আবার তারপরে এর সাথে সমগ্র বাজারটাকেও আপনার দেখতে হবে অবশ্যই। মানে একটা ধরুন উইনিং পজিশনে নিয়েছেন একটা, স্পেশালি এখানে যেমন ব্যাংকিং স্টক নিয়েছেন যেটা হাই বিটা, সেখানে আপনাকে নিফটিটাও দেখতে হবে, নিফটিটা কেমন করছে, যেমন এই দিন দেখছেন এরকম করছে, নিফটিটাও কিন্তু নেগেটিভে একটু চলছিল, ঠিক আছে, সেই নিফটি সেন্সেক্স সেইগুলো কেমন করছে, পার্টিকুলার সেক্টরটা কেমন করছে তার উপরেও নির্ভর করছে, ঠিক আছে। মানে এরকম যে নিফটি পুরো অনেকটা পড়ে গেছে, আপনার স্টক হোল্ড করে আছে, তাহলে একটা ভালো সাইন যে আপনার স্টকটা কিন্তু একটু বুলিশ ব্যাপার। সেটা যদি একটু নেগেটিভে থাকে তাও ঠিক, হ্যাঁ, কিন্তু পুরো নিফটি ভেঙে পড়ছে, আপনার স্টক দাঁড়িয়ে আছে, সেটাও কিন্তু একটা ভালো লক্ষণ যে তার মধ্যে কিন্তু বুল পাওয়ার আছে, এটাও বুঝবেন। সুতরাং সমগ্র বাজারটাকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপর দেখুন যেই নিফটিও পজিটিভে গেছে, তারপর পরের দিন দেখুন 116 টাকায় বন্ধ হয়েছে এবং ক্লোজিংটা খুবই ভালো উপরের দিকে যাচ্ছে। এবার আপনি ট্রেলিং স্টপ লসটাকে তারপর আপনি 112 টাকায় নিয়ে যান,
ঠিক আছে, স্টপ লসটাকে 112 টাকায় করে নিয়ে যান। এবার আপনি অনেকে বলবেন দাদা ট্রেলিং স্টপ লস কিভাবে দেবো আপনাদের করে। এবার সকালে উঠে 9টা 15 যখন মার্কেট খোলে একবার স্টপ লস একটু দিয়ে দিলেন প্রত্যেক দিন বেসিসে। তাছাড়া জিটিটি, গুড টিল, ট্রিগার্ড এরকম বলেও অনেক ব্রোকার সেই ফ্যাসিলিটি প্রদান করে, তাতে একবার দিয়ে ছেড়ে দিলেই হয়, মানে ট্রিগার যখন করবে এটা প্রত্যেক সময় আপনি সেটাকে আপডেট করতে থাকুন, বা সকাল 9টা 15 একবার দিয়ে দিলেন। এবার দেখুন এইসব ক্ষেত্রে কি গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি খুব হয়ে যায় সেক্ষেত্রে আপনার হয়তো একটু মুশকিল হয়ে যাবে, সেটা তো আলাদা ব্যাপার, সেগুলোর জন্য আলাদা স্ট্র্যাটেজি আছে, আমি বলবো কিভাবে পজিশনকে হেজ করতে হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি যখন নর্মাল সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবেন তার বিষয়ে লক্ষ্য রাখুন। এইবার আমি আসবো এক্সিটিং আ ট্রেড, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসে। ঠিক আছে, তার আগে প্লিজ আপনারা মানে ভিডিওকে যদি সত্যি ভালো লাগে প্লিজ লাইক করবেন। আমি দেখুন পুরো এক্সারসাইজ আপনাদের জন্য সাজাচ্ছি, পুরো জিনিসটাকে কনসলিডেট করে কানেক্টিং ডটস করে, যাতে আপনারা পুরো ট্রেডকে প্ল্যান করতে পারেন। টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, চার্ট দেখা, কি করে মানি ম্যানেজমেন্ট করতে হয়, সব কিছু কিন্তু আপনাদের এই কোর্সে আমি মানে শেখাচ্ছি বা চেষ্টা করছি। এবং তার সাথে সাথে আমার প্র্যাকটিক্যাল ট্রেডসগুলো যার আমি শুরু করেছি, দেখুন প্র্যাকটিক্যাল ট্রেডিংগুলো আপনাদের সাথে শুরু করেছি 10 দিনের চ্যালেঞ্জ, যেখানে 10 দিনে আমাকে নেট প্রফিটেবল আমি থাকতে পারি কিনা এই লার্নিংটা আপনার সাথে শেয়ার করব। তার প্রথম দিনের কি হয়েছে, আমার লাভ লোকসান সব আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে লার্নিংটা যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে সেটা লিখুন, তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা অ্যাটলিস্ট আমাকে জানান, একটু ভিডিওকে লাইক করুন, কমেন্ট বক্সে লিখুন। আর যদি ভালো না লাগে তাহলে সেই ফিডব্যাকটাও দিন যে কি কারণে ভালো লাগছে না, কনস্ট্রাকটিভ জিনিসটা, হ্যাঁ, যে এটা আরো হলে ভালো হতো বা এই জিনিসটা, সেগুলোও লিখুন, কিন্তু অ্যাটলিস্ট কিছু তো কমেন্ট করুন বা লাইক একটু করুন, তাহলে তো আমিও একটু মোটিভেটেড হব, নাহলে তো আমি বুঝতে পারবো না যে এটা সত্যি আপনাদের উপকারে লাগছে কিনা। ঠিক আছে, এই ব্যাপারটা প্লিজ এটা একটু দেখবেন। আর প্লিজ চ্যানেলে নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, নাহলে আমি ভিডিও দিলেও কিন্তু ইউটিউব আপনাকে নোটিফিকেশন পাঠাবে না যদি না আপনি বেল আইকনকে অন করে অল নোটিফিকেশন অন না করে দেন। আচ্ছা, এবার আসি ট্রেডে এক্সিট। এই প্ল্যানটা মানে ম্যানেজ ট্রেড কিভাবে করতে হবে, ট্রেলিং স্টপ লস দিলেন। আর আর এক্সিটার ট্রেড যখন বলবো তখন ম্যানেজিং ট্রেডের আরেকটা মেন জিনিস আমি আপনাকে বলবো, সেটা লক্ষ্য রাখবেন। তারপর তো আমি এক্সারসাইজে আসবো, আপনাদের দিয়েই করাবো। আগে শুনে নিন। প্রথম কথা হচ্ছে, আপনি যখন এক্সিট করবেন তার আগে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এই এক্সিট প্ল্যানটা বা ম্যানেজ করাটা সবার জন্য কিন্তু সেম হবে না। কেননা ধরুন ধরুন 1000 জন লোক আপনারা এই ভিডিওটা দেখছেন, হাতের 5 আঙুল যেমন সেম হয় না, এখানে 1000 জন লোক এক একজন এক এক রকম হবেন, স্বাভাবিক ব্যাপার। কাউর একটু রিস্ক অ্যাপেটাইট একটু বেশি, হ্যাঁ, কাউর একটু ধরুন একদম কনজারভেটিভ, একটু মানে অল্প টাকা এলেই ঠিক আছে, আর কেউ একটু না আমার একটু ডিপ পকেট, আমি আরেকটু ওয়েট করতে পারি, আমি আরেকটু রিস্ক নিতে পারি, এরকম বিভিন্ন ধরনের মানুষ আছেন, বিভিন্ন ধরনের তাদের রিস্ক অ্যাপেটাইট, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। বেসিক যে রুল যেটা সেটা আমি বলেছি, যে আপনি উইনিং পজিশনকে লসে কনভার্ট করতে দেবেন না, সে আপনি যেই ধরনের রিস্ক হন না কেন। এইবার প্রফিট কখন বুক করবেন, অনেক সময় অনেকে বলেন এটা টার্গেট কত হবে একটা স্টক নেওয়ার পর, টার্গেট, এই টার্গেট জিনিসটাকে আমি পছন্দ করি না, কারণ টার্গেট বলে কিছু নেই। ধরুন 108 টাকায় যিনি নিয়েছেন, আমি কথার কথা বলছি, ধরুন 109 রাউন্ড ফিগারে করে নিলাম, 109 থেকে 116 মানে ধরুন ক টাকা বেড়েছে, 6-7 টাকা বেড়েছে, 7 টাকা মানে মোটামুটি 5% তো হয় নাকি, হ্যাঁ, 100 টাকায় 7 টাকা মানে 7%, তাহলে মোটামুটি কথার কথা বললাম 5%-এর মতো আপনার 3 দিনে, মানে এই দিন ট্রেডটা নিলেন, 3 দিনও নয়, এই দিন তো ট্রেড নিয়েছেন একদিন দুদিন, দুদিনে 5% কেউ পাচ্ছেন, কারোর কাছে দুদিনে 5% মানে অনেক বড় ব্যাপার, এবং সত্যি এটা বড় ব্যাপার। দুদিনে 5% মানে ভাবতে পারছেন, ব্যাংকে 1 বছর রেখে 4% সুদ পান, দুদিনে 5% পাচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার। অনেকে এইখানেই না আমি অ্যাটলিস্ট 50% বুক করে নেবো ভাবতে পারেন, এবং ঠিক আছে, এবং সেই ভাবার মধ্যে কোনো কিন্তু ভুল নেই, আপনারা কিন্তু সেটা আরামসে করতে পারেন। সে তার জন্য আপনার টার্গেট মানে চার্টে টার্গেট, ধরুন আমি একটা কথা বলছি, মানে টার্গেট তো আপনারা এইভাবে বার করেন, যেটা আমি মানে এগেনস্টে কেননা কয়েকজনের রিস্ক, আমি আপনাকে টার্গেট বলে দিতে পারি, সেটা হয়তো আমার জন্য ঠিক আছে কিন্তু আপনার জন্য সেটা নাও ঠিক হতে পারে। হ্যাঁ, ধরুন টেকনিক্যালি টার্গেট কত এত দূর যেতে পারে, এটা রেজিস্ট্যান্স 118 টাকা, তাহলে এর নিচে 117 পর্যন্ত যেতে পারে, তাহলে 116 আর 117 এমন কিছু পার্থক্য নেই। ঠিক আছে, এটা তো একটা দেখুন হাই হয়েছে, এটা যারা আমার ক্লাস করেছেন আপনারা জানেন, এইটা আপনার এই জোনটা একটা রেজিস্ট্যান্স আগে আছে, সেখান থেকে নিচে এসেছিল, তাহলে এখন আপনাকে কি করতে হবে, এর আশেপাশে প্রফিট বুক করবেন, কিন্তু তার জন্য আমি ওয়েট করবো তা তো নয়, আমার দুদিনে 5% আসছে, আপনার রিস্ক অনুযায়ী আপনি হয় ট্রেলিং স্টপ লসটাকে ওরকম করে দিন 116, তো একদম স্টপ 105 টাকায় রেখে দিন, ঠিক আছে, এই হলে বেরিয়ে যাব, কিন্তু বেরিয়ে যাওয়ার পর আফসোস করবেন না। কি হয়,
আমরা 115 টাকায় বেরিয়ে গেলাম বা 116 টাকাতেই ধরুন আপনি প্রফিট বুক করে নিলেন। প্রফিট বুক করার সময় আপনার তো মনে হলো আরে দুদিনে 5% পেয়েছি, হেভি হেভি, ভেরি গুড। তার পরের দিনই যখন আপনি দেখবেন যে এটা ব্রেকআউট করে 118-র উপরে চলে গেছে, 119, তখন আফসোস করবেন, এ মা কি হয়ে গেল, এ বাবা আর একটু যদি ধরে রাখতাম। এরকম আফসোস করলে কোনো দিন আপনি ট্রেড করতে পারবেন না। এরকম আফসোস আমারও আজকের দিনে হয়, কিন্তু আমি শিখে গেছি এই আফসোসের কোনো মানে নেই। এই আফসোস করার থেকে তার সময় আমরা এইটা ভাবি না যে এইখান থেকে যদি ঘুরেও 108 টাকায় আবার চলে আসতো তাহলে কি হতো, তাহলে তো এটাও আমরা পেতাম না, তাই না? মার্কেট তো প্রবাবিলিটির খেল, সুতরাং ঘুরেও তো আবার নিচেও নেমে আসতে পারতো। তাহলে মার্কেট ধরুন একদিন উঠে দেখলেন যে রাতে এমন কিছু খারাপ নিউজ এসছে, মার্কেট ঘুরে গেছে, তাহলে সুতরাং যা দিচ্ছে বাজার যততে আপনি খুশি নিন। তারপরে আবার কি করবেন, এই যে তারপরে আবার কি করবেন, টেকনিক্যাল তো আপনারা জানেন, এটাই তো টেকনিক্যালের মেন ফায়দা। টেকনিক্যাল জানেন, এইখানে রেজিস্ট্যান্স ছিল, এটা যদি ব্রেকআউট হয়ে এর উপরে যদি কনসিস্টেন্টলি ট্রেড করতে থাকে তাহলে এইখানে আবার একটা পজিশন নেওয়া যায় ব্রেকআউট কনফার্মেশন হলে, হয় কি না? তাহলে এইখানে আপনি 1-2 টাকা আগে প্রফিট বুক করে নিলেন, তারপর এখানে আবার রাখলেন, ঠিক আছে, কিংবা এখানে 50% অ্যাটলিস্ট বুক করে নিলেন, ডিপেন্ডস অন ইউর রিস্ক প্রোফাইল, ঠিক আছে। এইরকম ব্যাপারগুলো মনে রাখতে হবে, জিনিসটাকে আফসোস করলে নয়। আবার ব্রেকআউট হলো, তারপর আবার আমরা ঢুকলাম, আবার আমরা উপরের দিকে দামগুলো পেয়ে যাব, ঠিক আছে, কিংবা ব্রেকআউট করে নিচে চলে এলে স্টপ লস হিট হয়ে গেল, ঠিক আছে। বা বা আপনার যদি মনে হয় যে না আমি ঠিকঠাক মোটামুটি একটা দুদিনে 5% এসে গেছে, এনাফ ফর মি, তাহলে সেটাকে বন্ধ করুন। মেন হচ্ছে লস হতে দেবেন না, আপনার উইনিং পজিশন 5% পাচ্ছেন সেটাকে 0%-এ করতে দেবেন না, ব্যাস। এবার আপনি যেমন রিস্ক অ্যাপেটাইট আপনার তেমন করে চলুন। ট্রেলিং স্টপ লসটা আমার ব্যক্তিগত পছন্দ, কিন্তু আমিও কিন্তু আজকের দিনেও মোটামুটি প্রফিট হলে কিন্তু আমি ওই টার্গেটের জন্য ওইসবের জন্য ওয়েট করি না, মোটামুটি আমি প্রফিট বুক করে নিই। হ্যাঁ, কারণ দেখুন প্রফিটটা একটু মানে গ্রিন জিনিস আসা, একটু টাকা অ্যাকাউন্টে আসা, এটা কিন্তু সবার ভাল লাগে, সেটা কিন্তু আপনাকে করতে হবে, এটা বোঝা গেল। এটা কিন্তু এক্সিট প্ল্যানের একটা মেন বিষয়, যেটা আপনারা ভুল করে দেন। টার্গেটের জন্য বসে থাকেন, ওইসব টার্গেট ফার্গেট না, আপনি যা আসছে মন দিয়ে করবেন। আর ও মানে আফসোস করাটা ছাড়ুন। আফসোস করার আগে ভেবে দেখুন আপনি সেই ওয়ার্ল্ডের 5% লোকের মধ্যে, মানে ওয়ার্ল্ডের 5% প্রফিটেবল সেই লোকের মধ্যে এসেও আপনি আফসোস করছেন, মানে তাহলে আপনি নিজেকে ভাবুন, মানে আপনি কি চান, মানে ঠিক আছে, ওয়ারেন বাফেটের থেকে উপরে ভাবছেন, মানে তারা ট্রেডার নয়, ঠিক আছে, বড় বড় ট্রেডাররাও আছেন, মানে আপনি কি তাদের থেকেও বড় প্রথমেই হয়ে যাবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি আশা করবো আপনি ভালো কামাবেন, ভালো পয়সা রোজগার করবেন, কিন্তু ওয়ার্ল্ডের 5%-এর মধ্যে আপনি আসছেন। হ্যাঁ, মানে আমি দেখি, আর ইন্ট্রাডেতে তো মানে প্রফিটেবল ওয়ার্ল্ডের 1%, মানে আমি দেখি ইন্ট্রাডেতে 1%-এর মধ্যে প্রফিট করেও তারা আফসোস করে, বাবা আর একটু যদি ধরে থাকতাম আরো বেশি যেত। আরে বাবা আপনি থ্যাঙ্কস দিন মার্কেটকে যে অ্যাটলিস্ট লস হয়নি, ঠিক আছে, আপনি ওয়ার্ল্ডের 1%, ওয়ার্ল্ডের 5%-এর মধ্যে পড়ছেন। জিনিসটাকে এনজয় করতে শিখুন, যখন এনজয় করতে শিখবেন আস্তে আস্তে জিনিসটাকে, নিজের অ্যাচিভমেন্টগুলোকে এনজয় করবেন, তখন দেখবেন আস্তে আস্তে এই আফসোস করাগুলো আপনি চলে যাচ্ছেন। আর রুল কিছু ফলো করুন, হ্যাঁ, কারণ মার্কেট একটু স্ট্রিক্ট জায়গা, এখানে না কিছু বললে হয় না, মার্কেট তো আপনাকে পয়সাগুলো ফেরত দেবে না, না যে মার্কেট দাদা আমি ভুল করে ফেলেছি, এই আর পরের বার হবে না, পয়সাটা একবার ফেরত দিন, সে তো আপনাকে দেবে না, না, ব্যাপারটা লক্ষ্য রাখুন। আচ্ছা, অনেক কথা বললাম, কেন এই কথাগুলো দরকার আছে। আচ্ছা, এক্সিট আর ট্রেডটা আমি বললাম, ম্যানেজিং আর ট্রেডটাও বললাম। এবার আপনাকে কি করতে হবে, দেখুন আপনাকে কি করতে হবে এক্সারসাইজ 10-এ, আজকে এই ভিডিওর ঠিক আগের ভিডিওটা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। ওইখানে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি যেখানে পরের সপ্তাহের জন্য 4 থেকে 5টা স্টক আমি ডিসকাস করেছি সুইং ট্রেডিং এর জন্য, ঠিক আছে। সুইং ট্রেডিং বলে না, সেগুলো একদিনেও মুভমেন্ট আসতে পারে ইন্টারডে, মানে শর্ট টার্মে ভালো লাগছে, মানে চার্ট প্যাটার্নটা ভালো লাগছে, তার লার্নিং গুলো বলেছি, সেই থেকেই আপনাকে একটা স্টক আপনি চুজ করুন, তার থেকেও করতে পারেন, কিংবা আপনি নিজে থেকে যদি চার্ট দেখেন আপনার চার্টে কোনটা ভালো লাগছে সেটাও করতে পারেন, ওপেন টু ইউ। একটা স্টক যেটাই চুজ করবেন তার পুরো ট্রেডিং প্ল্যানটা আপনি কমেন্ট বক্সে আমাকে লিখবেন, এক্সারসাইজ 10-এর উত্তর, এক্সারসাইজ 10 লিখবেন, বা না লিখলেও হবে, আমি বুঝে যাবো। এই কমেন্ট বক্সে কি লিখবেন, স্টকের নাম তো অবশ্যই লিখবেন, তারপর আপনি এইটা যেখানে আমি করেছেন ম্যাক্সিমাম মানি আই ক্যান লুজ, এন্ট্রি প্রাইস লিখবেন, স্টপ লস লিখবেন, তাহলে নাম্বার অফ শেয়ারস কতটা হয়, এই যে ফর্মুলাটা, মানে এন্ট্রি প্রাইস থেকে স্টপ লসটা বাদ দেবেন, ডিভাইডেড বাই আপনার কতটা, মানে সেইটা দিয়ে যা ডিভাইডটা আসবে, যেমন এখানে 5 এসছে, সেটাকে 1000 দিয়ে কতটা টাকা আপনি লুজ করতে পারেন সেটাকে ভাগ করে দেবেন, তাহলেই নাম্বার অফ শেয়ারস পেয়ে গেলেন। সেইটা কিন্তু আপনি করবেন, সেই নাম্বার অফ শেয়ারসটা আপনি লিখবেন, স্টপ লসটা লিখবেন। এবার এক্সিট, এই যে এখানে নাম্বার অফ শেয়ারসও আপনি লিখবেন, তারপর এক্সিটটা আমি আপনার কাছে জানতে চাইবো,
এক্সিটে আপনি কি ধরনের এক্সিটটা পছন্দ করবেন পার্টিকুলার ওই স্টকের ক্ষেত্রে, কারণ অনেক স্টকের উপরেও নির্ভর করে। তো ওই স্টকের ক্ষেত্রে আপনি কি ট্রেলিং স্টপ লস, এই যে টিএসএল ট্রেলিং স্টপ লস করবেন, নাকি ফিক্সড অ্যামাউন্ট আপনার মাথায় আছে যে পার্সেন্টেজে দাদা 2% পেলেই আমার এনাফ, আমি বেরিয়ে যাব, আচ্ছা, নাকি মার্কেট যা দেয় মানে আমি পেলাম একটু আমি সেটা নিয়ে বেরিয়ে যাব, মোটামুটি মার্কেট যখন ঘুরে যাচ্ছে তখন আমি মানে আর থাকবো না, বেরিয়ে যাব, এরকম ব্যাপারটা। এতে কি হবে দেখুন, এখানে কেউ রাইট বা রং অ্যান্সার আমি দেখবো না, আমি আপনাদের অ্যানালিটিক্যাল স্কিলটা দেখতে চাই, আপনারা কিভাবে ভাবছেন। তাই সেই ভাবনার মধ্যে যদি আমি দেখি, আমি কিন্তু প্রত্যেকের অ্যান্সার পড়ি, উত্তর দিই না। উত্তর কেন দিচ্ছি না, কারণ আমি যখন এই এক্সারসাইজের অ্যান্সার গুলো দেবো তখন আমি ফিল্টার করবো যে হুইচ আনসার আই ডিডেন্ট গেট, মানে গিভ, মানে কোন কমেন্টের আমি উত্তর দিইনি, তাহলে ফিল্টার হয়ে চলে আসবে আপনার উত্তরগুলো, সেগুলো কেন ভিডিওতে আমি সেগুলো নিয়েও আলোচনা করব। তাই জন্যই আপনাদের বলছি আপনারা কিন্তু উত্তরগুলো দিন। আমি যদি দেখি পার্টিকুলার আপনাদের কিছু চিন্তায় কিছু ভুল হয়েছে, অ্যানালিটিক্যাল স্কিলে কিছু ভুল হচ্ছে, তাহলে কিন্তু আমি সেইগুলোকে আপনাদের ধরিয়ে দেবো, ভিডিও করে বলবো, বা আপনাদের কমেন্ট করে বলে দেবো যে না এই জায়গায় আপনার ভুল হচ্ছে, চিন্তাটাকে এইভাবে করুন। হ্যাঁ, তাই জন্য আপনার অ্যানালিটিক্যাল স্কিলটাকে কিন্তু এখানে আমি দেখতে চাই। এখানে কেউ রং অ্যান্সার বা রাইট অ্যান্সার আমি এক্সপেক্ট করছি না, ঠিক আছে? এখানে কেউ রাইট বা রং নয়। হ্যাঁ, আপনি এই তাই জন্য একটু ডিটেলসে লিখবেন, বা যতটা পারেন, যতটা আপনার মনে হয় সেইগুলো অবশ্যই লিখবেন। আর তার সাথে সাথে যেটা বললাম, ভিডিওকে লাইক, আর অবভিয়াসলি এই পুরো জিনিসটা সেশনগুলো কেমন লাগছে তার উপরেও একটা কমেন্ট করবেন আলাদা করে এই ভিডিওর নিচে, ভালো লাগবে যদি আপনারা চান অবশ্যই। ঠিক আছে, তো ভালো থাকবেন, খুশি থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।